হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতীক্ষা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আপকামিং WBPSC ফুড এসআই জেনারেল সায়েন্সের উপর একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট। আমরা আগে একটা প্র্যাকটিস সেট করেছিলাম আমাদের চ্যানেলে, সেটা হচ্ছে কি ফুড এসআই। যারা দেখোনি তারা একটুখানি ভিডিওগুলোকে স্ক্রল করে দেখে নিতে পারো। তো আজকে আমরা করব জেনারেল সায়েন্সের প্র্যাকটিস সেট নাম্বার 2। আচ্ছা চলো, তো আজকের আমরা ফার্স্ট প্রশ্নে চলে আসছি। প্রথম প্রশ্নে আমরা চলে আসছি। প্রথম প্রশ্ন কি বলছে? পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? চলো, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইজি কোশ্চেন এটার অ্যান্সার দেওয়া। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? তরল, বোস আইনস্টাইন কনডেনসেট, কঠিন নাকি প্লাজমা? পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? সো আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে কি পড়েছি যে স্যার পদার্থের তো আমার তিনটে অবস্থা হয়। পদার্থের তিনটে অবস্থা কি কি? একটা হলো আমাদের কঠিন, একটা হলো আমাদের তরল, একটা হলো আমাদের গ্যাসীয়। কঠিন, তরল এবং গ্যাসীয়, এটা হলো গিয়ে আমার কি পদার্থের তিনটি অবস্থা। কিন্তু এর পরবর্তীকালে গ্যাসীয় অবস্থার পর আমরা কি পাই? গ্যাসীয় অবস্থার পর আমরা প্লাজমাকে পাই। আর প্লাজমার পর আমরা কাকে পাই? প্লাজমার পর কিন্তু আমরা বিসিকে পাই। তাহলে পদার্থের প্রথম অবস্থা হলো কি কঠিন, পদার্থের দ্বিতীয় অবস্থা হলো তরল, পদার্থের তৃতীয় অবস্থা হলো গ্যাসীয়, চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা, পঞ্চম অবস্থাটাকে আমরা কি বলি? বোস আইনস্টাইন কনডেনসেট বলি। তাহলে চতুর্থ আমার কোনটা এসে দাঁড়ালো? প্লাজমা এসে দাঁড়ালো। কোথায় আছে প্লাজমা? অপশন নাম্বার ডিতে আছে হলো আমাদের প্লাজমা। তাহলে পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের প্লাজমাটা। তো চলো প্রশ্ন নম্বর 2তে আমরা যাই। কি বলছে? প্রাকৃতিক জলের সবথেকে অশুদ্ধ রূপ কোনটি? প্রাকৃতিক জলের সবথেকে অশুদ্ধ রূপ আমার কোনটি? নদীর জল, হ্রদের জল, সমুদ্রের জল নাকি বৃষ্টির জল? প্রাকৃতিক জলের সবথেকে অশুদ্ধ রূপ আমার কোনটি? নদীর জল, হ্রদের জল, সমুদ্রের জল নাকি বৃষ্টির জল? কোনটা এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হতে পারে? বলে ফেলো। দেখো, জল বেসিক্যালি আমাদের দু ধরনের হয়, তাই তো? আমরা কি জানি যে ওয়াটার বা জল বেসিক্যালি আমরা দু ধরনের হয়। একটাকে বলি আমরা হার্ড ওয়াটার, আরেকটার নাম আমরা কি দিই? আরেকটার নাম আমরা দিই কিন্তু সফট ওয়াটার। তাহলে একটা হচ্ছে হার্ড ওয়াটার, আরেকটা হলো কি সফট ওয়াটার। তাহলে দুটোর মধ্যে আমার বেসিক ডিফারেন্সটা কোথায়? হার্ড ওয়াটার মানে যেই জলের মধ্যে আমার খনিজ পদার্থের উপস্থিতিটাকে লক্ষ্য করা যায়। পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। যেই জলের মধ্যে আমার মিনারেলস বা খনিজের উপস্থিতিটা অত্যাধিক হারে লক্ষ্য করা যায় তাকে আমরা বলি কি? হার্ড ওয়াটার। তাহলে হার্ড ওয়াটারের মধ্যে আমার খনিজ বা মিনারেলস একদম ভরে ভরে থাকবে। কিন্তু সফট ওয়াটারে কি হবে? খনিজ এবং লবণ বা মিনারেলসটাকে আমরা সেখানে দেখতেই পারবো না। দ্যাট মিনস উইথ মিনারেল, জলের সাথে খনিজ মিশে থাকলে সেটা হার্ড ওয়াটার, আর জলের সাথে যদি আমার খনিজটা না মিশে থাকে সেটা কিসের এক্সাম্পল হয়ে যাবে? সফট ওয়াটারের এক্সাম্পল হবে না। তো চলো আমরা দেখিনি। নেক্সট আমরা কি পাচ্ছি? তাহলে কোনটা হতে পারে? দেখো, বৃষ্টির জল তো একদমই হবে না, কারণ বৃষ্টির জল হচ্ছে গিয়ে সফট ওয়াটারের এক্সাম্পল, কারণ তার মধ্যে কোনো রকম খনিজ পদার্থের উপস্থিতি আমরা কিন্তু একেবারেই লক্ষ্য করতে পারি না, তাই তো? তার মানে বৃষ্টির জল আমার কোনো মতেই হবে না, কারণ এটা হচ্ছে আমার সফট ওয়াটার। তাহলে হার্ড ওয়াটার হতে গেলে জলের মধ্যে আমার খনিজ বা মিনারেল মিশে থাকাটা আবশ্যক। তাহলে হ্রদের জল নিয়ে নাও, নদীর জল নিয়ে নাও, সমুদ্রের জল নিয়ে নাও, এদের প্রত্যেকের মধ্যেই কি মিশে আছে? মিনারেলস বা খনিজটা আমার মিশে আছে, তাই এরা প্রত্যেকে কিসের এক্সাম্পল? হার্ড ওয়াটারের এক্সাম্পল। কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে? মিনারেলস থাকলেই সেটা হলো জলের অশুদ্ধ রূপ। তাহলে কোন জলটা সব থেকে বেশি পরিমাণে অশুদ্ধ? সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি, সমুদ্রের জল। প্রাকৃতিক জলের সব থেকে অশুদ্ধ রূপ আমার কোনটা? অপশন নাম্বার সি, সমুদ্রের জল হলো কি প্রাকৃতিক জলের সব থেকে অশুদ্ধ রূপ। চলে আসছি কোশ্চেন নাম্বার 3তে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3তে যাওয়ার আগে বলে দিতে চাই, যারা আপকামিং ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স। পুরো 1 বছরের ভ্যালিডিটি, 689। কি পাচ্ছ? লাইভ ক্লাসেস,
রেকর্ডেড ক্লাসেস, স্টাডি ম্যাটেরিয়াল এবং তার সাথে এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স প্রত্যেকটাকে তোমরা পেয়ে যাচ্ছ 1 বছরের জন্য মাত্র 689 দিয়ে। আর এই ডিটেলস সম্বন্ধে, এই কোর্সটার ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010 আর যে সকল স্টুডেন্টরা অফলাইনে নিজেদেরকে তৈরি করতে চাইছো তারা আমাদের আইবিটি বারাসাত সেন্টারের সাথে যোগাযোগ করো। নিচে ফোন নাম্বার দেওয়া আছে 9088890080, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি মাসিক 500 টাকার বিনিময়, এবং এই পুরো কোর্সটা কিন্তু আমাদের অফলাইন কোর্স। এবারে আমরা চলে আসছি আমাদের তৃতীয় প্রশ্ন, নিচের কোনটি সব থেকে বায়ুতে বেশি উপস্থিত থাকে? 4টি গ্যাসের নাম বলা রয়েছে, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। এই 4টে গ্যাসের মধ্যে কোন গ্যাস বায়ুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমার উপস্থিত থাকে? বলে ফেলো। সঠিক উত্তর আমার কি হতে পারে? সঠিক উত্তর আমার কি হতে পারে? কোন নিচের কোনটি সব থেকে বায়ুতে বেশি উপস্থিত থাকে? নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নাকি হাইড্রোজেন? খুব ইজি একটা প্রশ্ন, প্রত্যেকে আমরা এর অ্যান্সার জানি। সেটা কি? সেটা হলো গিয়ে আমাদের নাইট্রোজেন। সেটা হলো গিয়ে আমাদের নাইট্রোজেন, অপশন নাম্বার এ। এই গ্যাসটা আমার বায়ুর মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে উপস্থিত থাকে। আচ্ছা, একটা কথা, একটা কোশ্চেন প্রত্যেকের অ্যান্সার চাই কমেন্ট বক্সে। মাটিতে নাইট্রোজেনকে ফিক্স করতে হেল্প করে কোন ব্যাকটেরিয়া? এই প্রশ্নের অ্যান্সার চাই কমেন্ট বক্সে। কোনো মাটির মধ্যে নাইট্রোজেনটাকে ফিক্স করতে হেল্প করবে কোন ব্যাকটেরিয়া? কমেন্ট বক্সে অ্যান্সার চাই প্রত্যেকের কাছে। কোশ্চেন নাম্বার 4 আমরা দেখে নেব। প্রশ্ন নম্বর 4, কোশ্চেন নাম্বার 4, কোন ফাইটোহরমোন উদ্ভিদের সেনেসেন্সের জন্য দায়ী? কোন ফাইটোহরমোন উদ্ভিদের সেনেসেন্সের জন্য দায়ী? সাইটোকাইনিন, অক্সিন, জিববেরেলিন নাকি ইথিলিন? এই 4টের মধ্যে কোনটি উদ্ভিদের সেনেসেন্সের জন্য দায়ী? সঠিক উত্তর কি হবে? চলো তাহলে উদ্ভিদের সেনেসেন্স মানে কি? ফার্স্টে তো এই পয়েন্টটা আমাদের জানতে হবে। উদ্ভিদের সেনেসেন্স মানে হচ্ছে কি বার্ধক্য প্রক্রিয়া। উদ্ভিদের দেহের যে বার্ধক্য প্রক্রিয়াটা আমার এক্সিস্ট করে সেই পার্টিকুলার বার্ধক্য প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সেনেসেন্স বলে চলি। একটু জাস্ট ওয়েট করে দাও, লিখে দিই আমি প্রত্যেকের জন্য যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। সেনেসেন্স মানে হলো উদ্ভিদের বার্ধক্য প্রক্রিয়া। সেনেসেন্স মানে কি? সেনেসেন্স মানে হচ্ছে কি আমাদের উদ্ভিদের বার্ধক্য প্রক্রিয়া। তাহলে এই উদ্ভিদের বার্ধক্য প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে কোন ফাইটোহরমোন বা কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের ইথিলিন। আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু এখানে দিয়েছে, এই ইথিলিনের সাথে আরও কিছু অপশনস আমাদের জেনে নিতে হবে যেই ফাইটোহরমোনগুলো কিন্তু উদ্ভিদের সেনেসেন্স বা বার্ধক্য প্রক্রিয়ার জন্য দায়ী হয়। সো উদ্ভিদের বার্ধক্য প্রক্রিয়ার জন্য ইথিলিন বাদ দিয়ে আর কোন কোন ফাইটোহরমোন দায়ী? নাম্বার 1 যেটা দায়ী সেটা হলো আমাদের অ্যাবসিসিক অ্যাসিড। কি সেটা? সেটা কিন্তু আমাদের অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে আমরা কি পেলাম এখানে? আমরা পেলাম কিন্তু অ্যাবসিসিক অ্যাসিডটাকে। আমরা আরও কি পাবো যেটা উদ্ভিদের সেনেসেন্সের জন্য দায়ী? সেটা হলো কি আমাদের জেসমোনিক অ্যাসিড। জেসমোনিক অ্যাসিড কি সেটা? সেটা হলো আমাদের জেসমোনিক অ্যাসিড। এছাড়াও আমরা কি পাবো? এছাড়াও আমরা পেয়ে যাব কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, জেসমোনিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড প্রত্যেকটাই কিন্তু উদ্ভিদের সেনেসেন্স বা বার্ধক্য প্রক্রিয়ার জন্য বেসিক্যালি আমাদের দায়ী হয়। তো এখানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার ডি, ইথিলিন। চলে আসছে কোশ্চেন নাম্বার 5-এ। পঞ্চম কোশ্চেন কি বলছে? নিউট্রনের আবিষ্কর্তাকে? বলে ফেলো। খুব ইজি একটা প্রশ্ন। নিউট্রনের আবিষ্কর্তাকে? জেমস চ্যাডউইক, জে থমসন, রাদারফোর্ড নাকি নিলস বোর? নিউট্রনের আবিষ্কর্তা কে? বলে ফেলো। সঠিক উত্তর কোনটা হবে এক্ষেত্রে? হুইচ ওয়ান ইজ ইয়োর রাইট অ্যান্সার? দেখো, সো আমরা প্রত্যেকটা অপশন পড়বো, অপশন পড়ে পড়ে অ্যান্সার করার চেষ্টা করব। সো একদম প্রথমে আমরা চলে আসছি নিউট্রনের আবিষ্কর্তাকে। নিউট্রনের আবিষ্কর্তা হলো কি আমাদের জেমস চ্যাডউইক।
জেমস চ্যাডউইক কি করলেন, তিনি নিউট্রনটাকে ডিসকভার করলেন কত সালে? 1932 সালে। এবং জেমস চ্যাডউইকই হচ্ছেন গিয়ে পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন নিউট্রনের ধর্ম এবং প্রোটনের বৈশিষ্ট্য, নিউট্রনের বৈশিষ্ট্য এবং প্রোটনের বৈশিষ্ট্য এই দুটো কিন্তু সম্পূর্ণ আমার একে অপরের থেকে আলাদা। কার কার বৈশিষ্ট্য আলাদা? নিউট্রনের বৈশিষ্ট্য, প্রোটনের বৈশিষ্ট্য এই দুটো সম্পূর্ণভাবে একে অপরের সাথে আলাদা বলেছিল কে? জেমস চ্যাডউইক, এবং যিনি 1932 সালে আবিষ্কার করলেন কি? আমাদের নিউট্রনটাকে। আচ্ছা, জে জে থমসন কি আবিষ্কার করেছেন? জে জে থমসন আবিষ্কার করেছেন ইলেকট্রন। রাদারফোর্ড বলেছেন প্রোটনের চার্জ, প্রোটনের মাস, প্রোটনের ক্যারেক্টার। নিলস বোর আমাদের কি দিয়েছিলেন? নিলস বোর আমাদের কিন্তু অ্যাটমিক মডেল দিয়েছিলেন। তো এখানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ, জেমস চ্যাডউইক। ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? যাচ্ছি আমরা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি মক টেস্ট অ্যাভেল করতে চাও, তারা আমাদের এই দুটো নাম্বারে কল করে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মক টেস্টটাকে নিতে পারো। ক্লার্কশিপের টোটাল ফি হচ্ছে গিয়ে অনলি 47, মিসলেনিয়াসের টোটাল ফি হচ্ছে গিয়ে আমাদের অনলি 56 রুপিস। ওকে, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট, 5 ফুল টেস্ট এই মক টেস্টগুলো কিন্তু অ্যাভেল করতে পারবে। আর যারা ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস 3টে এক্সামের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে চাইছো, তারা 15 ফুল টেস্ট পেয়ে যাবে অনলি 97 রুপিসে। আর এই 3টে মক টেস্ট সম্বন্ধে আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। আচ্ছা, চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? হিমোফিলিয়া, বর্ণান্ধতা, অ্যালজাইমার্স নাকি ডাউন সিনড্রোম? নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? চলো বলে ফেলো এটার সঠিক উত্তর আমার কি হবে? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, সেটা হলো কি অ্যালজাইমার্স। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো আমাদের অপশন নাম্বার সি। জাস্ট একটু হোল্ড করো। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, অ্যালজাইমার্স। এটাকে আমরা কি বলি? মানুষের বংশগত রোগ নয় বলি, তাই তো? তাহলে কোনটা আমার মানুষের বংশগত রোগ নয়? অ্যালজাইমার্স আমাদের মানুষের বংশগত রোগ নয়। অ্যালজাইমার বাদ দিয়ে তুমি হিমোফিলিয়া নাও, বর্ণান্ধতা নাও, এগুলো বংশগত রোগ। ডাউন সিনড্রোম হচ্ছে কি জিন ঘটিত রোগ। কিন্তু অ্যালজাইমার্স হচ্ছে কি আমাদের মস্তিষ্কের রোগ, মানে বেসিক্যালি যখন আমাদের নার্ভাস সিস্টেমের রোগ, স্নায়ুতন্ত্র যদি আমাদের অ্যাফেক্টেড হয় বা স্নায়ুতন্ত্র যদি তার সঠিক কাজকর্ম থেকে ডাইফ্লেক্ট করে নিজেকে, তাহলে কি হতে পারে? অ্যালজাইমার্স হতে পারে। তাহলে অ্যালজাইমার্স আমাদের কোন সিস্টেমের সাথে রিলেটেড? নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড। পয়েন্ট ক্লিয়ার হলো প্রত্যেকের? প্রশ্ন নাম্বার 7 আমরা দেখে নেব। হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কোন জাতীয় লিভারের কাজ করে? হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কোন জাতীয় লিভারের কাজ করে? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার নাকি চতুর্থ শ্রেণীর লিভার? সো দেখে নাও, আমরা নিচে একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে লোড, ফোর্স এবং ফ্যালক্রাম। বেসিক্যালি ব্যাপারটা কি হয় একটু আমরা দেখে নিই। তৃতীয় শ্রেণীর লিভার মানে কি? তৃতীয় শ্রেণীর লিভার মানে হচ্ছে কি একদিকে থাকবে আমাদের আলম্ব। আলম্ব মানে কি? আলম্ব মানে হচ্ছে কি ফ্যালক্রাম। একদিকে থাকবে আমাদের আলম্ব, একদিকে থাকবে হচ্ছে কি আমাদের ভার অথবা ওয়েটটা। আর মাঝখানে অ্যাপ্লিকেবল কি হবে? মাঝখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কি ফোর্স এবং বলটা। তার মানে এটা হলো আমার একটা ডায়াগ্রাম। কিসের ডায়াগ্রাম? তৃতীয় শ্রেণীর লিভারের ডায়াগ্রাম। যদি আমরা তৃতীয় শ্রেণীর লিভারকে দেখি, তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের ডায়াগ্রামটা আমার কি? তার একদিকে থাকে আলম্ব, একদিকে থাকে ভার, আর দুটোর মাঝে যে কোনো একটা জায়গায় কাজ করে কে? আমাদের বলটা। তার মানে এটা হচ্ছে গিয়ে আমার কিসের এক্সাম্পল? হাতের সাহায্যে কোনো বস্তু তোলা। এটা কিন্তু আমার তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। হাতের সাহায্যে কোনো বস্তু তোলা, এটা কিন্তু আমাদের একটা তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, যার একদিকে থাকে আলম্ব, একদিকে থাকে ভার, আর যে কোনো
আর মানে যে কোনো মাঝে একটা জায়গায় কাজ করে কে, আমাদের বলটা। আর এটার যান্ত্রিক সুবিধা হাত বলে নয়, যে কোনো তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কিন্তু আমাদের 1-এর কম হয়। যান্ত্রিক সুবিধা কি হয়, যান্ত্রিক সুবিধাটা কিন্তু বেসিক্যালি আমার 1-এর কম হতে থাকে, যান্ত্রিক সুবিধা আমার 1-এর কম হয়। আচ্ছা, প্রশ্ন নাম্বার 8 আমরা দেখিনি, হোয়াইট ভিট্রিয়ল হলো, বা খুব ভালো একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কেমিস্ট্রির ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পাউন্ডের নাম। এই চ্যাপ্টারটা কিন্তু ফুড এসআইয়ের জন্য একদম প্রত্যেকে ভালো করে দেখে যাবে। মানে জাস্ট তোমাকে ধরো দিয়ে দেওয়া হলো কোনো নাম দিয়ে বলা হলো এটা সংকেত কি, বা দিয়ে দেওয়া হলো তোমাদের কোনো সংকেত এবং দিয়ে বলা হলো সেটার নাম কি। সো দুটো জাতীয় প্রশ্নই কিন্তু আমাদের এক্সামের পেপারে আমরা হতে দেখতে পারি। তার জন্য বলো, হোয়াইট ভিট্রিয়ল কাকে বলছি, FeSO4, ZnSO4, MgSO4 নাকি CuSO4? কাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, কাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল? সো এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জিঙ্ক সালফেট। দেখে নেবো একটু সঠিক উত্তর কোনটা, জিঙ্ক সালফেট, ZnSO4.7H2O। এটাকেই বেসিক্যালি আমরা কি বলি, এটাকেই বেসিক্যালি আমরা কিন্তু হোয়াইট ভিট্রিয়ল বলে চলি। আচ্ছা, FeSO4 মানে হলো আয়রন সালফেট, যেটা হচ্ছে কি সবুজ রঙের দেখতে। FeSO4 মানে হলো আয়রন সালফেট, যেটা হলো সবুজ রঙের দেখতে। CuSO4 মানে হলো কপার সালফেট, যেটাকে আমার নীল রঙের দেখতে। আর যদি আমার কখনো কোশ্চেন আসে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে, কোশ্চেন দিতেই পারে আমাদের। তাহলে অয়েল অফ ভিট্রিয়ল মানে কি, অয়েল অফ ভিট্রিয়ল মানে হলো গিয়ে আমাদের H2SO4। অয়েল অফ ভিট্রিয়ল মানে কি, অয়েল অফ ভিট্রিয়ল মানে হলো কিন্তু আমাদের H2SO4। তাহলে এই পয়েন্টগুলো আমরা প্রত্যেকে একটু নোট ডাউন করে নেব, যাতে এক্সামের পার্সপেক্টে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রশ্ন নম্বর 9, পারদের বিশেষ কোন গুণের জন্য এটাকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? পারদের বিশেষ কোন গুণের জন্য এটাকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তাপের সুপরিবাহী, ঘনত্ব বেশি, তড়িৎ সুপরিবাহী নাকি সহজলভ্যতা? কোনটা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে, কোনটা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে? পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তাহলে এটার সঠিক উত্তর কোনটা, এটার সঠিক উত্তর হচ্ছে কি তাপের সুপরিবাহী। অপশন নাম্বার এ করতে হবে, এটা আমাদের সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী। অপশন নাম্বার এ, এটাকে আমরা কি বলবো, তাপের সুপরিবাহী বলে চলবো। প্রশ্ন নম্বর 10টাকে আমরা দেখে নেই। আচ্ছা, সেটা যাওয়ার আগে বলে দিই কেন পারদ তাপের সুপরিবাহী এবং কেন এটাকে আমরা থার্মোমিটারে ব্যবহার করি, এটার কারণটা একটু জেনে নিই। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ এটির প্রসারণের উচ্চ গুণাঙ্ক রয়েছে, তাই তাপমাত্রার ক্ষুদ্রতম পরিবর্তন লক্ষ্য করতে পারি আমরা এটার সাহায্যে। তাই আমরা পারদকে কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করে চলি। আচ্ছা, প্রশ্ন নম্বর 10 আমরা দেখিনি। ভিরিয়ন হলো ভাইরাসের সংক্রামক কণা, ব্যাকটেরিয়া ফাজের সংক্রামক কণা, ভাইরাসের সংক্রামক দশা নাকি ওপরের কোনোটাই নয়? ভিরিয়ন হলো ভাইরাসের সংক্রামক কণা, ব্যাকটেরিয়া ফাজের সংক্রামক কণা, ভাইরাসের সংক্রামক দশা নাকি ওপরের কোনোটি নয়? সঠিক উত্তর কোনটা? হোয়াট ডু ইউ মিন বাই ভিরিয়ন? ভিরিয়ন কাকে বলে? চল, তো এটার সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার এ। সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ আমরা নিয়ে নেব, ভাইরাসের সংক্রামক কণা। আচ্ছা, পয়েন্ট একটু আমরা দেখিনি কি বলছে এখানে। ভিরিয়ন একটি সম্পূর্ণ ভাইরাস কণা যা ক্যাপসিড নামক একটি বহিরাগত প্রোটিন কোড এবং নিউক্লিক অ্যাসিডের একটি অভ্যন্তরীণ কোড নিয়ে গঠিত। এটাকেই আমরা কি বলে চলি? ভিরিয়ন বলে চলি। তাহলে আজকে আমাদের প্র্যাকটিস সেট আজকে আমরা এখানেই এন্ড করছি। এরকম আরও প্র্যাকটিস সেট পেতে জেনারেল সায়েন্সের উপরে ফুড এসআই এক্সামের জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।